ভারতের ককরোচ জনতা পার্টি নিয়ে নরেন্দ্র মোদী কি খুব বেশি দুশ্চিন্তায় আছেন, কিংবা নরেন্দ্র মোদীর যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, সেখানে আসলেও নরেন্দ্র মোদীর বর্তমান যে চেয়ার সেটি কতটুকু আসলে সুরক্ষিত আছে, এবং এই আন্দোলনটা আসলেও ঠিক কোন পর্যায়ে যেতে পারে, এবং বর্তমানে ককরোচ পার্টির যে জনপ্রিয়তা বেড়েই চলেছে ভারতে, সেটার ভবিষ্যৎটা কি, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। বেসিক্যালি 2026 সালের মে মাস নয়াদিল্লির সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানিতে মন্তব্য করলেন যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তিনি বললেন, কিছু যুবক তেলাপোকার মতো, তাদের চাকরি নেই, পেশায় কোনো স্থান নেই। পরে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো অপমান নয়, বরং সমাজের কঠিন বাস্তবতা তুলে ধরা। কিন্তু শব্দটি আর ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। যখন একটি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এই ধরনের মন্তব্য করেন, সেখানে কিন্তু আসলেই যে যুবশক্তি আছে তারা কিন্তু ডেফিনেটলি বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ হবেন, এবং সেখান থেকেই কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং সেখান থেকেই তাদের কিন্তু বর্তমানে যে আন্দোলন রয়েছে বা আন্দোলনের যে প্রথম পর্যায়ে ছিল, সেটি কিন্তু ভিড়টা আসলে শক্ত করেছে সেই একটি মন্তব্য থেকে। ভারতের যে বর্তমান অবস্থা, যুব সম্প্রদায়ের তাদের যে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের দুর্নীতি বেড়ে চলেছে, এবং মোদির যে স্বৈরাচারী শাসন সেটা কিন্তু অনেকটাই বর্তমানে প্রতীয়মান হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু ভারতকে আগে বা পূর্বে যেটা বলেছিল যে ভারত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ, কিন্তু বর্তমানে ভারতের যে কর্মকাণ্ড রয়েছে, স্পেশালি বিজেপির যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেটি কিন্তু আসলে প্রমাণ করে না। স্পেশালি যখন আমরা দেখেছি যে বিজেপি বিভিন্ন প্রদেশে যে নির্বাচন দিয়েছে, সেখানেও কিন্তু নানা বিতর্ক রয়েছে এবং নানা বিতর্কিত যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু তারা করেছে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, ওয়েস্ট বেঙ্গলের দিকেও কিন্তু এই যে বিজেপি সরকারের ওয়েস্ট বেঙ্গল উত্থান, সেখানেও কিন্তু বিজেপি বেশ ভালোভাবেই কিন্তু তারা ইনফ্লুয়েন্স করতে সমর্থ হয়েছে, এবং মমতাকে হারানোর জন্য তাদের যে ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছিল, এবং আমি যদি আরেকটু ক্ল্যারিফাই করে বলি, মমতাকে হারানোর জন্য বিজেপি যে ধরনের আসলো খেলা খেলেছে রাজনীতিতে, সেটিও কিন্তু বলা যেতে পারে যে বর্তমানে বিজেপির যে ক্ষমতা বা শাসনামল সেটি অনেকটাই বিতর্কিত। এই যে বাক্যটি বলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, সেখান থেকেই জন্ম নিয়েছিল ভারতের সাম্প্রতিক যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুব আন্দোলন তেলাপোকা বিপ্লব। অপমান হিসেবে ব্যবহৃত তেলাপোকা শব্দটি হয়ে উঠল প্রতিরোধ, দৃঢ়তা এবং যুবকদের চাপা ক্ষোভের প্রতীক। যুবকরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল মে ভি ককরোচ। লক্ষ লক্ষ পোস্ট, লক্ষ লক্ষ ভিডিও এবং মিম ছড়িয়ে পড়লো এক নিমিষেই, সারা ভারতকে কাঁপিয়ে তুললো। এবং ভারতের যে যুব সম্প্রদায় আছে, তাছাড়া যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু এই যুবকদের পাশে এসে দাঁড়ালো, এবং মোদির যে বর্তমান গদি রয়েছে সেটিও কিন্তু অনেকাংশেই সুরক্ষিত নয় বলে বিশ্লেষকরা মনে করেন, এবং মোদির যে বর্তমান প্রেক্ষাপট সেটি কিন্তু অনেকটাই কিন্তু মোদির বিপক্ষে অবস্থান করছে। এবং এখানে কিন্তু রাহুল গান্ধী বর্তমানে এই যুব আন্দোলনে কিন্তু যুবকদের পাশে দাঁড়িয়েছেন, এবং তিনি কিন্তু বেশ ভালোভাবেই যুবকদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বলেই শোনা যাচ্ছে। এই যে বিজেপি যে তাদের বর্তমান যে স্ট্র্যাটেজিক যে রাজনীতি করছে, সেই রাজনীতির মধ্যে যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু এখন বর্তমানে ধীরে ধীরে কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে। এবং এই যে ককরোচ পার্টি, সেটা কিন্তু আরও ভীষণভাবে স্ট্যাবলিশড হলো ককরোচ জনতা পার্টি নামে, যেটা কিন্তু বিজেপি নামের ব্যঙ্গাত্মক প্যারোডি। অভিজিৎ দীপকের নেতৃত্বে মাত্র কয়েক সপ্তাহে ইনস্টাগ্রাম ফলোয়ার 2.2 কোটি ছাড়িয়ে গেল। সরকারি ওয়েবসাইট, ব্লগ অ্যাকাউন্ট সাসপেন্ড হলেও আন্দোলন কিন্তু থামেনি। ঠিক আজকের বর্তমান মুহূর্তে যদি আমরা চিন্তা করি, তাহলে আরেকটু ক্ল্যারিফাই করলে বলা যায় যে 20 জুলাই 2026 সালের জান্তর মন্তর থেকে সংসদের দিকে হাজার হাজার যুবকের চলো সংসদ মিছিল। পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক। এটি মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই বিশ্লেষকরা মনে করে, এবং আমি একই সাথে বলতে চাই যে মোদির যে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু নরেন্দ্র মোদী আগে ফেস করেননি। স্পেশালি কিন্তু তার এই বিতর্কিক কর্মকাণ্ডের কারণে কিন্তু বর্তমানে তাকে ভীষণভাবে এই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এই যে ব্যাপারগুলো রয়েছে, আমরা যদি দেখি যে মে মাসের মাঝামাঝি সুপ্রিম কোর্টে বিচারপতি কান্তের মন্তব্য ভাইরাল হয়, সেই মন্তব্যের ভাইরালের জোরেই কিন্তু আসলো পুরো ভারত উত্তাল হয়ে যায়। যুবকরা ক্ষোভে ফেটে পড়ে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দীপক একটি ব্যঙ্গাত্মক পেজ খোলেন, ককরোচ জনতা পার্টি। পেজের বর্ণনা ছিল যুবকদের হতাশার প্রতিফলন। দিন কয়েকের মধ্যে ফলোয়ার বিস্ফোরক গতিতে পারে। এআই, মিম, স্যাটারিক ভিডিও এবং মেভি ককরোচ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে।
যুবকরা রাস্তায় তেলাপোকা সাজে প্রতিবাদ করে। দীপক বলেন, আমি কখনো ভাবিনি এটি এত বড় হবে। এই ভাইরাল স্প্রেড দেখায় সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। একটি ছোট মন্তব্য যুবকদের দীর্ঘদিনের ক্ষোভকে জাগিয়ে তুলেছে এবং এই ছোট মন্তব্যকে কেন্দ্র করে ভারতের যে যুব আন্দোলন সেটি কিন্তু আরও বেশি শক্তিশালী হয়েছে। বর্তমানে কিন্তু তারা আসলেও মোদির যে গদি রয়েছে সেটি নামানোর জন্য রাস্তায় নেমেছে। বিকজ আসলেও যে ধরনের স্টেটমেন্ট আসলেও একজন প্রধান বিচারপতি দিয়েছেন সেটি কিন্তু খুবই দুঃখজনক এবং মোদি কিন্তু তখন কিন্তু ছাত্র জনতার পাশে দাঁড়াননি। রেদার কিন্তু এখনও কথা চালিয়ে গেলেও কিন্তু মোদি বাস্তবিক প্রেক্ষাপটে কিন্তু আসলেও কোনো ধরনের উনি পদক্ষেপ গ্রহণ করেনি। এটি শুধু একটি ব্যঙ্গ নয়, এটি হচ্ছে বাস্তব অসন্তোষের প্রকাশ। আসলে এই ক্ষোভগুলো কেন এত বেশি সেটি যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করি তাহলে দেখা যাবে বর্তমানে যুব বেকারত্বের হার 16.2%, শহুরে বেকারত্বের হার কিন্তু 18%। এবং নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁসে প্রায় 22 লাখ শিক্ষার্থী কিন্তু প্রভাবিত হয়েছে এবং তারা কিন্তু ভীষণভাবে মর্মাহত হয়েছে। অন্তত 12 জন আত্মহত্যা করেন। এই 12 জন আত্মহত্যার মাধ্যমে কিন্তু প্রমাণিত করে যে ভারতের বর্তমানে যে দুর্নীতি রয়েছে, তাছাড়া ভারতের যে সিস্টেম রয়েছে সেটি অনেকাংশেই ভেঙে পড়েছে। স্পেশালি ভারতের যে ডেমোক্রেসি সেটি কিন্তু অনেক স্ট্রং, সেটা সবাই জানে। যে ডেমোক্রেসির প্র্যাকটিসটা ভারত করে সেটা কিন্তু বর্তমানের যে প্র্যাকটিস রয়েছে তার সাথে কিন্তু বিস্তার ফারাক রয়েছে। এই বিস্তার ফারাকের কারণে কিন্তু ভারতের দুর্নীতি বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু যুব সমাজ বুঝতে পেরে আসলেও তারা আন্দোলনে নেমেছে। আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন সোনাম ওয়াংচুক, লাদাখের শিক্ষাবিদ, 3 ইডিয়টসের অনুপ্রেরণা। তিনি দীর্ঘদিন শিক্ষা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। 28শে জুন সিজিপির সাথে একত্রতা প্রকাশ করে আক্রমণ শুরু করেন এবং তিনি কিন্তু একই সাথে আসলেও আমরণ অনশন শুরু করেন। তার অনশন আন্দোলনকে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়েছে, যুবকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। 18 জুলাই অনশনের 21তম দিনে পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা আন্দোলনকে চরমে নিয়ে গেলে হাজার হাজার যুবক যন্তর মন্তরে জড়ো হয়। এটি সরকারের দমনমূলক মনোভাব দেখালো এবং যুবকদের ক্ষোভ কিন্তু আরও বাড়িয়েছে। তারা কিন্তু বিক্ষুব্ধ এবং তারা কিন্তু আন্দোলনে কিন্তু মোদিকে কাঁপিয়ে দিয়েছে। সিজিপির দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ওয়াংচুকের মুক্তি এবং ক্ষতিপূরণ। এই দাবিগুলো সিস্টেমেটিক পরিবর্তনের দাবি। সরকারের সাথে বৈঠক হলেও কোনো অঙ্গীকার পাওয়া যায়নি। বেসিক্যালি কিন্তু বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে আসলেও আমরা জানি যে জুলাই শেখ হাসিনার পতন হয়েছে, সেখানেও কিন্তু সেম ঘটনাটি ঘটেছে। সেখানেও কিন্তু আসলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তারপরে বর্তিতে কিন্তু এক দাবির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন ঘটে। সেখানে কিন্তু বাংলাদেশের যে যুব সমাজ তারাও কিন্তু এই রোল প্লে করে। এখন দেখার বিষয় ভারতের যে আন্দোলন রয়েছে সেটি আসলেও ঠিক কোন পর্যায়ে যাবে সেটি দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সেখান থেকে যদি আমরা একটু চলে আসি, 20শে জুলাই সকাল 7টা জান্তর মন্তর উৎসবের ময়দানে পরিণত। হাজার হাজার যুবক জড়ো হয়েছে, বৃষ্টি অপেক্ষা করে তারা অবস্থান করে, স্বেচ্ছাসেবীরা খাবার বিতরণ করে। এই সমাবেশের যুবকদের ঐক্য দেখায়, যুবকদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে, আরও বেশি আত্মবিশ্বাসী করেছে এবং তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে গিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছে। বিকেল 3টায় মিছিল শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানো গ্যাস ছোড়ে, আহত 180+, গ্রেপ্তার 70+। এই সংঘর্ষ সরকারের দমনমূলক মনোভাব দেখায়। যুবকরা আরও ক্ষুব্ধ হয় কারণ মোদী সরকার কিন্তু তাদের সাথে কথা বলেও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যাতে করে আসলেও যুবকদেরকে আশ্বস্ত করা যায় বা তাদের আন্দোলনকে থামানোর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বা সিস্টেমেটিক যে পরিবর্তনের অঙ্গীকার সেটা কিন্তু মোদী সরকার এখনও করতে ব্যর্থ হয়েছে। তারপর সন্ধ্যায় কিন্তু নাড্ডার সাথে বৈঠক হয়েছে। সন্ধ্যা 6টায় সিজিপি প্রতিনিধিরা নাড্ডার সাথে বৈঠক করেন কিন্তু কোনো অঙ্গীকার পাওয়া যায়নি। আন্দোলন চলতে থাকে। মোদি সারাদিন নীরব ছিলেন। পরে এনডিএ বৈঠকে বলেন শিক্ষার্থীদের পাশে আছেন। সেটা বুঝতে কিন্তু আসলেও নরেন্দ্র মোদীর অনেক দেরি হয়েছে, যেমনটা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই নীরবতা যুবকদের ক্ষোভ বাড়িয়েছে। রাহুল মোদীকে ইউথ বিরোধী বলে আক্রমণ করেন, আহতদের সাথে দেখা করেন। বিজেপি ফলোয়ার বিতর্ক তোলে। হেমা মালিনী বলেন প্রতিবাদের কোনো মানে নেই। এই পাল্টা যুবকদের আরও ক্ষুব্ধ করে। হেমা মালিনী আসলেও যে ধরনের মন্তব্য করেছেন সেটি কিন্তু খুবই একটি স্টুপিডিটির পরিচয় বহন করে এবং তারা কিন্তু এই যুব সমাজের যে সেন্টিমেন্ট সেটি ধরতে ব্যর্থ হয়েছে এবং যুবকদের যে বর্তমান সিস্টেমেটিক শিক্ষা ব্যবস্থা এবং বেকারত্ব এছাড়া দুর্নীতি এগুলো না বুঝে বরঞ্চ তাদেরকে আক্রমণ করার মাধ্যমে তাদেরকে কিন্তু আরও সংক্ষুব্ধ করে তুলছে এই মোদী সরকারের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে তারা। সিজিপির সোশ্যাল মিডিয়া শক্তি আছে কিন্তু বাস্তবে সংগঠনের চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। ধীরে ধীরে কোনো সংগঠন আসলেও বিল্ড আপ হয়, একদিনে কোনো সংগঠন হয় না। যদিও তাদের সোশ্যাল মিডিয়ার যে শক্তি সেটি কিন্তু কম নয়, সেইখান থেকে যদি তারা আসলেও সাপোর্ট গ্রহণ করতে চায় সেটাও কিন্তু আসলেও দেশের মানুষ তাদের জুগিয়ে যাবে। কারণ হচ্ছে যে ধীরে ধীরে চেতনার বহিঃপ্রকাশ যখন শুরু হয় তখন কিন্তু এভাবেই নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসে।
যুব ভোটারের প্রতি কি সিজিপিএকে শক্তিশালী করতে পারে, এবং নেতৃত্ব সংকট থাকলেও আন্দোলন কিন্তু দুর্বল করতে পারবে না, কারণ বর্তমান যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। এখন মানুষ কিন্তু আসলো মেইন মিডিয়ার পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, যার কারণে কিন্তু আসলে মানুষের ভিতরেও কিন্তু এই চেতনা কিন্তু আরও বেশি জাগ্রত হচ্ছে। সাদৃশ্য আছে, কিন্তু ভারতের গণতন্ত্র শক্তিশালী, এটি পরিবর্তন আনতে পারে। বেসিক্যালি ভারতের যে গণতন্ত্রের কথা আমরা শুনেছি, যে চর্চার কথা শুনেছি, সেটি কিন্তু বর্তমানে আসলেও দেখা যাচ্ছে না। এটি কিন্তু একটি ভয়ানক ব্যাপার, যে কারণে কিন্তু আসলেও এই যে আন্দোলন এটা এভাবেই শুরু হয়েছে। সিজিপি জাতীয় সংলাপ শুরু করেছে, যুবকদেরকে একত্রিত করেছে। যুব বেকারত্বের টাইম বোমার সমাধান না হলে পরে কিন্তু আন্দোলন আরও আসবে, এবং এই আন্দোলন ঠিক আসলেও মোদী সরকারকে কোথায় নিয়ে যাবে কিংবা যুব সমাজের অবস্থান কী হবে সেটি কিন্তু অনেক ভাববার বিষয়। ভবিষ্যতে কিন্তু সেটা দেখা যাবে। ককরোচরা হার মানতে জানে না, কারণ এই ককরোচ শুধু ককরোচ নয়, এরা কিন্তু যুবশক্তি, এরা হচ্ছে যুবশক্তির ঐক্যের প্রতীক। এরা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, তাছাড়া হচ্ছে বেকারত্বের যে সিস্টেমেটিক প্রবলেম রয়েছে সেটির বিরুদ্ধে রয়েছে। কাজে তাদেরকে হারানো যাবে বলে যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেটি কিন্তু আসলে ভুল বলে প্রতিমান হবে। এটি কিন্তু আসলে উপমহাদেশের শ্রীলঙ্কা দেখেছে, নেপাল এক্সপিরিয়েন্স করেছে, এবং সর্বশেষ কিন্তু বাংলাদেশও সেটি দেখেছে। কাজেই এখানে তাদেরকে থামানোর আসলে যে ব্যাপারটি সেটি খুবই টাফ বলে আমি মনে করি। বর্তমানে যে অবস্থা সেটি কিন্তু আসলেও আমি মনে করি ককরোচ পার্টির যে জনপ্রিয়তা সেটি বাড়বে, এবং ভবিষ্যতে কিন্তু মোদির যে সমস্যা সেগুলো কিন্তু আরও ধীরে ধীরে প্রতীয়মান হবে। মোদি যদি এখনই আসলেও তার রিয়েল ইনিশিয়েটিভসগুলো না নেন, ভবিষ্যতে বড় ধরনের সহিংসতা কিন্তু ঘটতে পারে, এ কথাটি বলাই যায়। যদি আরও বেশি আমরা ক্ল্যারিফাই করতে চাই, তাহলে দেখা যাবে যে বর্তমানে ককরোচ পার্টির সাথে যে ওয়াংচুকের যে বর্তমান সমর্থন রয়েছে সেটি কিন্তু ভারতের এই আন্দোলনকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে পারে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা।